শুভজিৎ মিত্রর সঙ্গে আমি মঞ্জিরা রয়েছি স্টুডিওতে। আজ 21শে জুলাই, আর 21শে জুলাইয়ে আমরা ভাগাভাগির 21শে জুলাই বলাটা বোধহয় বেশি ভালো। একটা অন্যরকম ছবি দেখলাম আমরা। শহীদ স্মরণে 3 ভাগ তৃণমূলের। তারা মণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের 21শে স্মরণ, যেখানে কিছুক্ষণ আগে পর্যন্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। মেয়র রোডে 21শে সভামঞ্চ, যেখানে ঋতব্রত তৃণমূল এবং তার সঙ্গে যারা যোগ দিয়েছেন তারা ছিলেন। দিল্লিতে 21শে জুলাই কর্মসূচি পালন তৃণমূলের বিদ্রোহী বর্তমানে এনসিপিআই সাংসদ যারা ছিলেন সুদীপ কাকলিরা। শহীদ মিনারে আবার কংগ্রেসের 21শে স্মরণও আজ আমরা দেখলাম। 21 কার? বিভ্রান্তিতে শহীদ পরিবাররাও। এদিকে বিদ্রোহীদের মানে বিক্ষুব্ধদের ইঁদুর বলে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোগীরা 2 মাস সহ্য করতে পারলেন না, চোরেরা বিজেপিতে চলে গেছে, কাউকে ফেরত নেব না, চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। কালীঘাট তৃণমূলের 21-এর মঞ্চ থেকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়াবাড়ি বন্ধ না হলে আমাদের আন্দোলন রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। মনে রাখবেন, পুলিশ এলাকায় এলাকায় এসপির ভূমিকা, বিজেপি প্রেসিডেন্ট হয়ে গেছে, আইসি হয়ে গেছে ব্লক প্রেসিডেন্ট। কেন আপনারা তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাচ্ছেন? আমি আজকে বলে যাই, এরপর আমি জেলায় জেলায় বেরোবো, কত ক্ষমতা আছে আমি দেখতে চাই। আপনারা আমাকে আটকাবেন? আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়াই করি, এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। আপনারা এত ভোগী, 2 মাস সহ্য করতে পারলেন না। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। না, নেব না, একদম নেব না। আমার লড়াই, আমাদের লড়াই তখনই থামবে যখন দেখব আপদগুলো বিদায় নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মঞ্চ থেকে কি বলেন, অবশ্যই সেদিকে নজর ছিল। একটা অনুমান করা গেছিল যারা বিক্ষুব্ধ, যারা বিদ্রোহী কিংবা যারা বিজেপিতে যোগ দিয়েছেন অলরেডি, যে 3 জন আর কি ছবি দেখাচ্ছি আমরা, তাদেরকে আক্রমণ করবেন। কিন্তু কিভাবে আক্রমণ করেন, কোন ভাষায় আক্রমণ করেন, এই প্রশ্নগুলো কিন্তু সকাল থেকেই চলছিল। মঞ্জিরা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চোরেরা চলে গেছে। তাহলে এখানেই তো প্রশ্ন যে 15 বছর ধরে যদি কেউ চুরি করে থাকে, তাহলে দলের প্রধান ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরকারের প্রধান ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি ব্যর্থ? সেই প্রশ্ন বোধ আজকে তিনিই তুললেন। আরও একটা বিষয় দেখো শুভজিৎ, যে আজকে গোটা বিষয়টা যতক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তাতে কিন্তু বিজেপি নিশানা করার থেকে অনেক বেশি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে যে ভাগ হয়ে গিয়েছে, অর্থাৎ ঋতব্রত শিবির, তারাই ছিলেন কিন্তু নিশানায়। এবং তারা কাদের সঙ্গে ছিলেন? এতদিন পর্যন্ত কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে দল ছিল, সেই দলেই কিন্তু এরা ছিলেন। যেমনটা শুভজিৎ বলছিল আপনাদের, বিদ্রোহীদের চোর বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পাল্টা কাকলি ঘোষ দস্তিদার, অর্থাৎ তৃণমূল সাংসদ যারা এই মুহূর্তে এনসিপিআইতে যোগ দিয়েছেন, তিনি কি বলছেন? বালি, গরু, সোনার টাকা কে কোথা থেকে নিয়েছে সেগুলো দেশের মানুষ জানেন। পাল্টা তার বক্তব্য শুনুন। রাজনৈতিক সৌজন্য বলে তো একটা বিষয় আছে, এবং আমি ওই লেভেলে নামবো না, কেননা আমার শিক্ষা, সংস্কৃতি বা রাজনৈতিক চেতনাবোধটা আমাকে বাধা দিচ্ছে। কিন্তু কে চোর, কে বালির টাকা, গরুর টাকা, সোনার টাকা, কনস্ট্রাকশনের টাকা কোথার থেকে নিয়েছে, সেগুলো দেশের মানুষ জানে। দেখুন, 21-এর মঞ্চ তো বারংবার স্লোগান পাল্টিয়েছে। 2014-15 পর্যন্ত বামেদের বিরুদ্ধে ওই মঞ্চ থেকে আওয়াজ উঠতো, পরবর্তীতে বিজেপির বিরুদ্ধে আওয়াজ উঠতো। আজকে সকাল থেকে নজর রাখছিলাম কোন মঞ্চ থেকে ঠিক কি আওয়াজ ওঠে। ঋতব্রত তৃণমূলের মঞ্চ থেকে মমতা আর অভিষেককে তীব্র আক্রমণ করেছেন মদন মিত্র। অভিষেকের হাত ছেড়ে তৃণমূল কর্মীদের হাত ধরুন, তৃণমূল কংগ্রেস আপনার দল, অভিষেকের দল নয়, তো মদনের। আমাদের গলার উত্তরীয় আপনি মারিয়ে নিয়ে আসবেন,
খালি বলবেন হ্যাঁ আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্র স্নেহে অন্ধ ছিলাম, আমার অন্যায় হয়েছিল, কেউ ডিম মারবে না। আপনি একবারও ভাবলেন না দলটার কথা? আমি অন্য কাউকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি। অভিষেক 1 ঘন্টা টাইম দিয়েছে, আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। আপনার পার্টিটা তৃণমূলের পার্টি, ওটা অভিষেকের পার্টি নয়। এই যেন ভাগাভাগির 21শে জুলাই, এ যেন আমরা ওরার 21শে জুলাই। 26-এ এরকম আজব 21 স্মরণ কিন্তু তৃণমূলের। শাসক বিজেপির থেকে তাই কথায় কথায় দলেরই বিদ্রোহী শিবিরকে বিধল কালীঘাট তৃণমূল। মাকে যে ত্যাগ করে তাকে সৃষ্টিকর্তাও ক্ষমা করে না, যারা চলে গেছে তাদের একজনকেও ফেরত নেবেন না। কালীঘাট তৃণমূলের 21-এর মঞ্চ থেকে মমতার কাছে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রলোভনকে উপেক্ষা করে যারা লড়াই করে, ইতিহাস তাদেরকে সমর্থন করে, গদ্দারদের সমর্থন করে না। 5 ওয়াট 10 ওয়াটের বাল, সে এখন ভাবছে আমি হ্যালোজিন হয়ে গেছি। আরে বিদ্যুৎ সঞ্চার করছে মমতা ব্যানার্জি, শক্তি কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়, যার আদর্শকে সামনে রেখে আপনার রাজনৈতিক পরিচয়, পথ চলা। যদি কেউ নিজের মাকে ত্যাগ করে, সে সন্তানকে সৃষ্টিকর্তা সর্বশক্তিমানও কোনোদিন ক্ষমা করে না। যারা গেছে, আমি নেত্রীকে অনুরোধ করব, দয়া করে আগামী দিনে একটাকেও ফেরত নেবেন না, একটাকেও ফেরত নেবেন না। আর এদিকে মদন মিত্র বোধ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করাটা একেবারে অভ্যেসে পরিণত করে ফেলেছেন, সেটা ফেসবুক হোক কিংবা মঞ্চ। তোর চমকানিতে সিপিএম চমকাতে পারে, তৃণমূলের দুজন ভালো কর্মী চমকাতে পারে, কিন্তু এই সবার কাউকে চমকানোর ক্ষমতা অভিষেকের নেই, দাবি করেছেন ঋতব্রত শিবিরে যোগ দেওয়া মদন মিত্র। 2 ঘন্টার মধ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাক অভিষেক, দাবি মদনের। অভিষেক, এটা ঠিক ডায়মন্ড হারবারে চমকেছিস, এটা ঠিক হিংসেতে স্বাস্থ্য সাথীকে রুখতে গিয়ে সেবাশ্রয় করেছিস, এটা জেনে রাখ। তোর চমকানিতে সিপিএম চমকাতে পারে, তোর চমকানিতে দুটো তৃণমূলের ভালো কর্মী, গ্রামের কর্মী চমকাতে পারে, কিন্তু আজকের এই যে মহতী জনসভা, এই সভাকে চমকাবার ক্ষমতা তোর নেই। তাই এই মঞ্চ থেকে ও 1 ঘন্টা সময় দিয়েছে, আমি 2 ঘন্টা সময় দিয়ে গেলাম। 2 ঘন্টার মধ্যে তুই এসে এই জনসভায় এসে বল আমি আমার অন্যায় স্বীকার করছি, আমার ভুল স্বীকার করছি, আমার জন্যে এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে, আমি আমার এই পাপ থেকে মুক্ত হতে চাই। প্রকাশ্য সমাবেশে আমি ক্ষমা চেয়ে বলছি আমায় ক্ষমা করো। আর মনে রাখবেন, এটা শহীদদের বেদি, এটা পাগলুর বেদি নয়, এটা কলকাতার রসগোল্লার বেদি নয়। মদন মিত্রের বক্তব্য আপনাদেরকে শোনালাম, যিনি সদ্য ঋত শিবিরে নাম লিখিয়েছেন। তার আগে ফিরহাদ হাকিমও কিন্তু নাম লিখিয়েছেন, এবং ফিরহাদ হাকিমও ঠিক মদন মিত্রের মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন। অভিষেককে লিফটে ওঠা, প্যারাশুট থেকে নামা রাজনৈতিক বলে খোঁচা অভিষেককে, এবং অত্যাচার শেষ কথা বলবে না, শেষ কথা বলবেন দলের জন্য রক্ত ঝরানো কর্মীরাই। মেয়র রোডের 21-এর সভা থেকে অভিষেককে এভাবেই নিশানা করেছেন ফিরহাদ হাকিম। একটা শেষ কথা, অত্যাচার বলবে না, শেষ কথা বলবে না, যারা লিফটে করে উঠে রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না, প্যারাশুট থেকে এসে যারা রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না, শেষ কথা বলবে যারা রক্ত ঝরিয়ে, প্রাণ ঝরিয়ে, নিজেদের সব কিছু দিয়ে তারা যখন সেই আন্দোলন করবে, তারাই শেষ কথা বলবে।
দেখুন, এটা পরিষ্কার হয়ে গেছে যে দল ছত্রখান হয়ে গেছে, কিন্তু এখনো অভিষেককে ঢাল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও অভিষেকের হয়েই ব্যাট ধরলেন তৃণমূল নেত্রী। আজকে আপনারা কেসকে ভয় পাচ্ছেন, তাহলে অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানো। কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না, কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। প্রথমে বলছে থানায় এসো, তারপরে বলছে একজনকে দিয়ে এফআইআর করে নাও। এতদিন তারা সাধু ছিলেন। যদি তোমার কমপ্লেন থাকে এতদিন কেন এফআইআর করনি? হঠাৎ আজকে রাতের অন্ধকারে তোমাকে এফআইআর করাতে হচ্ছে পুলিশ? আমি এই পুলিশকে চিনি না। আমি মনে করি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। এদিকে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে পুলিশকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচার করছে তারা লিখে রাখুন, নোটবুকে লিখে রাখুন। যারা যে ভাষা বোঝে তাদের সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। তারামণ্ডলের সামনে 21-এর মঞ্চ থেকে মন্তব্য অভিষেকের। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুকগুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করবো। কথা দিয়ে গেল। মিথ্যে মামলা দেওয়ার অভিযোগে পুলিশকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপনাদেরকে বক্তব্য শোনালাম। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচার করছে তারা লিখে রাখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে নোটবুকে লিখে রাখুন, যারা যে ভাষা বোঝে তাদের সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। তারামণ্ডলের সামনে 21-এর মঞ্চ থেকে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আরো একবার শোনাই আপনাদের। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুকগুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করব। কথা দিয়ে গেল। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন। দেবজিৎ, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দর্শকদের শোনাচ্ছিলাম। তিনি বলছেন যে পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে, অত্যাচার করছে, তারা লিখে রাখুন এবং যারা যে ভাষা বোঝে তাদের সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। ফুটপাতে থাকবো কিন্তু বিজেপিকে উৎখাত করবই। আপনার প্রতিক্রিয়া? যে ভাষায় অভিষেক বাবু কথা বলছেন বা বলে থাকেন সেটা হচ্ছে খুব মারাত্মক। দেখুন, সভ্যতা বা ভদ্রতা এগুলো তো বাজার থেকে 2 টাকা কেজি দরে কেনা যায় না। এগুলো আসে হচ্ছে প্রথমে পরিবার থেকে, তারপরে স্কুলিং থেকে, তারপরে তার পারিপার্শ্বিক কাদের সঙ্গে মিশছেন তার উপরেই ডিপেন্ড করে। ঠিক বয়সে এটা যদি ঠিক না হয় তাহলে ধীরে বয়সে গিয়ে আর হয়ও না। অভিষেক বাবু যে ভাষায় কথা বলছেন তাতে ওই 3টি বিষয়, মানে পরিবার, স্কুলিং আর পারিপার্শ্বিক, 3টি বিষয় যথেষ্ট মানুষ বুঝতে পারছেন যে উনি কাদের সঙ্গে মেশেন, কোথা থেকে এসেছেন এবং কোন স্কুলে পড়াশোনা করেছেন। এই নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। মানুষের দৃশ্যমানতায় সব থাকছে। আর আবোল তাবোলের নোটবুক কবিতা আউড়ে লাভ নেই। এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে, ওইসব হবে হবে আপনি, কেননা নোটবুক আর পেন্সিল 15 বছর ধরে পশ্চিমবঙ্গের বাঙালি ব্যবহার করেছে, তারা লিখে রেখেছে, তারা জানে কি করতে হবে। ধন্যবাদ দেবজিৎ। আমরা কথা বলছিলাম বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। এই মুহূর্তে আপনাদের আরো একবার শোনাবো মদন মিত্র। তিনিও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন, একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েন। কি বলেছেন তিনি মদন মিত্র?
তাহলে ওনার কি অভিষেক ওনার পরিবারের বাইরে? আমি জানতাম না, আজকে বুঝলাম অভিষেক নাকি বহিরাগত। ও লাভলি, একটু ফুটপাতে থাকুক, এতদিন ট্রেনে থেকেছে, অভ্যেস খারাপ হয়েছে। পাইলটরা, মহিলা ক্রুরা, তারা সেবা যত্ন করেছে, থাকুন না। পাশাপাশি ঋতব্রত শিবিরের তরফ থেকে একেবারে ধারাবাহিকভাবে আক্রমণ ধেয়ে এসেছে কালীঘাট শিবিরের দিকে। অস্ত্র 21 জেলায় কমিশনের রিপোর্ট, মমতাকে নিশানা ঋতব্রত। কমিশন বলেছিল শহীদ পরিবারদের 25 লক্ষ টাকা করে দিতে হবে, যারা আহত হয়েছেন তাদের 5 লক্ষ টাকা দিতে হবে। আর বাস্তব কি হলো? শহীদ পরিবারদের হাতে 2 লক্ষ টাকা দেওয়া হলো, যারা আহত হয়েছেন তাদের হাতে 15,000 টাকা দেওয়া হলো। এখন এই ভাবের ঘরে চুরি কেন? প্লেইং টু দ্য গ্যালারি কেন? কমিশন গঠিত হোক, কিন্তু কমিশন গঠিত হয়ে সেই রিপোর্ট যদি চেপে দেওয়ার ব্যবস্থা হয় তাহলে তদন্ত কমিশনের কোনো মানে থাকে না। সমস্ত সম্মান নিয়ে আমি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, দিদি কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট আপনি প্রকাশ করলেন না? কি বাধা ছিল? কাদের বাঁচাবার ছিল? কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট রাজ্যের মানুষের সামনে এলো না? আসলে যখন কোনো দেবী মূর্তির বিসর্জন হয়, আমাদের এই গঙ্গায় যখন মূর্তি বিসর্জন হয়, বিসর্জনের পর দেখবেন কাঠামোগুলো তুলে আনে। যখন বিসর্জন হয়, ওপরের যে সাজটা রয়েছে সেই সাজ জলে ধুয়ে যায়, রং জলে ধুয়ে যায়, তারপর মাটিও ধুয়ে যায়, খড় বেরিয়ে পড়ে। আর তারও কিছুদিন বাদে সেই খড়ের ভেতর কাঠের যে কাঠামো, যেটাকে কঙ্কাল বলে, স্কেলিটন বলে, সেই কাঠামোটা প্রকাশিত হয়। বাংলার মানুষ অপেক্ষা করে রয়েছে এই গোটা কাঠামো কবে সামনে আসবে। 21 জুলাই কমিশনের কথা বলছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মানে তদন্তের কথা বলছিলেন। ঠিক এই তদন্ত প্রসঙ্গে আবার প্রাক্তন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন আজ? তিনি বলছেন সিআইডি নাকি তার কথা শুনতোই না। 21-এর মঞ্চ থেকে অকপট তিনি বলছেন সিআইডিকে এত সক্রিয় হতে দেখিনি এর আগে। আমার সময় বলে বলে হতাশ হয়ে যেতাম, স্বীকারোক্তি মমতার। এই কথা বলেও মিথ্যে মামলার অভিযোগে বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, আর কটকট করছে, আর থটপট করছে, কখন আমাদের গালাগালি দেবে আর কখন তৃণমূলের পরিবারের কোল খালি করবেন। আমি বলি এসব করবেন না। মুখ খুললে আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো। মুখ এবং মুখোশ আমায় দেখাবেন না। আমি সিআইডি কে এত অ্যাক্টিভ হতে জীবনে দেখিনি। বলে বলে ফেড আপ হয়ে যেতাম। আইসি কে দিয়ে, ওসি কে দিয়ে 14,000 কেস করেছে। জেনে রাখুন, ওয়ার্ল্ড গিনিস বুক অফ রেকর্ডে নাম তোলার মতো 14,000 নেতা কর্মীদের বিরুদ্ধে কেস করেছে। কর্মীরা মাথা নত করেনি, জেলে গেছে। জেল থেকে ফিরে আসলে মালা দিয়ে বরণ করবেন। আর যে গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে, তাদের জন্য আমি বলি ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন, ধনে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। এদিকে মমতা সাদের কেষ্ট তিনিও শিবির বদল করেছেন। আজকে তাকেও কিন্তু মেয়র রোডের 21-এর মঞ্চে বক্তব্য রাখতে আমরা দেখেছি। মমতা যখন বিজেপি সরকারের পুলিশের দিকে তোপ দাগলেন তখন সাহসী থাকার বার্তা অনুব্রত মণ্ডলের গলায়। তৃণমূল ভয় পায় না। আজকের দিনে শপথ নিয়ে বলতে হবে, যারা সামান্য চুরুমবুরুম করছেন করবেন না। দলটা হচ্ছে তৃণমূল, মানুষের পাশে থাকে, খেটে খাওয়া মানুষের পাশে থাকে, গরিব মানুষের পাশে থাকে। আসুন, এবারে যা দেখলেন তৃণমূল, আরবারে দেখবেন তৃণমূলের বিরাট একটা আকার নেবে। তৃণমূল মানুষের জন্য তৃণমূল। একটা নতুন জিনিস আর এই হয়েছে, ভাগাভাগির 21-এ জুলাই এবারে একটা নতুন জিনিস
ভাগাভাগির 21শে জুলাই, তাই নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য। মালিশ করতে পারে, তেল মালিশ। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা কেউ অস্বীকার করেন, কিন্তু তৃণমূল এখন নির্মূল। এখন হরির নাম খাবলা খাবলা, চারিদিকে শহীদ দিবস পালন, উপরে শহীদরাও জেগে উঠছে, ওরাও চমকে চমকে উঠছে। হলো কি বুঝে উঠতে পারছেন কেন শহীদ হয়েছে? আর মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেকে বাঘ বলতেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলতেন যে আমাকে ছেলেও ধরতে পারেন, মেয়েও ধরতে পারেন, আমি গুন্ডা কন্ট্রোল করি। কিন্তু শেষ পর্যন্ত উনি পরজীবী হয়ে যাবেন। অন্যের আন্দোলনে এসে ঢুকে পড়ে নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখে। খেলা তো অনেক ধরনের হয়, লুডো খেলা হয় বাড়িতে বসে, বাড়ির সামনে ফাঁকা জায়গা থাকলে কেউ ব্যাডমিন্টনও খেলে গরমটা কমে গেলে।